সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভিশনের সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাস্টুলা। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ফজলে হুদা বাবুল, বিএনপির সংসদ সদস্য নওগাঁ ৩, রেজাউল করিম রনি, সম্পাদক জাবান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং তাহসিন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা শুরু করব। আমি ফজলে হুদা বাবুল আপনাকে দিয়েই শুরু করতে চাই। একটি বড় বাজেট আসছে, সেটি বিএনপি সরকারের প্রথম বাজেট। আপনি সংসদে আছেন, নানানমুখী নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন করছেন, বেশ কিছু কার্ড দিচ্ছেন সামাজিক সুরক্ষার আওতা হিসেবে। সেই কার্ডের খরচ যোগাতে এটিএম কার্ডে কত টাকা মানুষকে দিতে হবে, কত ধরনের করের আওতা মানুষের উপরে বাড়বে, করের চাপ কতটা বাড়বে আপনাদের এই বাজেটে? ধন্যবাদ। সর্বশেষ যে প্রশ্নটা করেছেন ওটা দিয়ে শুরু করি। সহ আলোচক ফুয়াদ ভাইয়ের সাথে বোধহয় প্রথম আজকে। ওয়েস্টার ফুয়াদ খুব সুবক্তা, ভালো বলেন। যেটা বলেছেন যে মানুষের করের বোঝা কতটুকু বাড়বে, একটা কথা আছে কি জানেন, যে কর দায় হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা, আর মানে পয়সা খরচ করে হচ্ছে উচ্চবিত্তরা, চার্টার অ্যাকাউন্ট্যান্ট আর ব্যারিস্টারদের কাছে। আর উচ্চবিত্তরা হচ্ছে কর কনসিল করার সুযোগ পায় এই দুইটা গোষ্ঠীকে দিয়ে। বাংলাদেশের যে কর কাঠামো, এটা আমি জানতাম না। আমি তো বহু আগে এইসব কর্মর নিয়ে একটু ছাত্র ছিলাম বলতে পারেন, কাজ করতাম। কিন্তু এই যে করের যখনই বাজেট আসে তখন কর নিয়ে বাংলাদেশে একটা মানে এটা একটা ঐতিহ্য যে আগে একটা ব্যানার ছাপানো হয়, সেই ওই দিক বাজেট শেষ হওয়ার আগেই দেখা গেছে হ্যাঁ ব্যানার নেমে গেছে। বিশেষ করে ওই সময়টাই তো ব্যানার বানাতেও 2-3 দিন লাগতো, আমরা দেখেছি। তো গণমুখী আর গণবিরোধী বাজেট। তো এটা হচ্ছে, যেহেতু এটার নাম আপনি দিয়েছেন পাবলিক পার্লামেন্ট, আমি বিএনপিকে যতটা না প্রতিনিধিত্ব করতে চাচ্ছি ততটা একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলতে। যেহেতু আপনি তো জনপ্রতিনিধি। হ্যাঁ, জনপ্রতিনিধি, ওই জনগণের কথা থেকেই কথাটা বলছি, যে করটা আসলে বাংলাদেশের প্রথম যে এই কর পরিকাঠামোর কথা আপনি যদি চিন্তা করেন, কর আইনের কথা যদি চিন্তা করেন, যেটা 1984 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স, কি বলেন আপনারা আইনের ভাষায়, তো আমরা তো হচ্ছে গ্রামের রাজনীতিবিদ। তো এইটা এরশাদ সাহেবের সময় করা হয়েছে। এরপর তো মানে প্রত্যেকটা সময়েই, প্রত্যেক সরকারের সময়, ফাঁসির সময় আরও বেশি হয়েছে। এসআরও হয়, অনেকগুলো হাজার হাজার এসআরও হয়। বাংলাদেশের কর কাঠামোটা এবং কর আহরণের যে সিস্টেমটা, যেটাকে এখন আমরা বলছি যে কর আহরণ, একটা সুন্দর শব্দ হয়েছে, কর মেলাও দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা দিন শেষে কিন্তু কর আদায়। আপনি যদি যাদেরকে আমরা বলি এখন ডিসি, ডিস্ট্রিক্ট কালেক্টর, এখন ডিসিরা হয়ে গেছেন প্রশাসক। তো আমাদের এই কর কাঠামোটা আসলে একটা সময় ডিস্ট্রিক্টরাই কালেক্ট করত এবং তাদেরকেই কালেক্টর বলা হতো, ভারতে এখনও বলা হয় সেটা। এবং এই কর, যে করের প্রথম ইয়েটা কি, যে সমতা নিয়ে আসা, সমাজের মধ্যে যারা ধনী তারা কর দিবে দেশকে, সরকার করের টাকায় দেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা করবে। এটা তো হচ্ছে করের খুবই মানে ভিতরের কথা, যেটা করের দিন শেষে যেটা করের মূল মতবাদ। তো এই মতবাদটা যখন ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয় তখন ধনীরা এখানে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। দিন শেষে আপনি যখন যদি দেখেন, ইনডাইরেক্ট ট্যাক্সের কথা যদি বলি, মনে করেন যে আমি একটা শ্যাম্পু ইউজ করব, এই শ্যাম্পুটা যখন এই দেশে ঢোকে তখন আমাদের দেশের কেয়া কসমেটিক্স একটা ছিল, কিন্তু মানে আমি আপনার একটু এই যে মানুষের উপরে আসতে চাই, আপনাদের এই করের বোঝা সাধারণ মানুষের উপরে কতটা চাপবে? ধরেন আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আপনি কৃষক কার্ড দিচ্ছেন, সেই জায়গাটায় কতটা চাপ তৈরি করবে? ওইটাতে আমি আসছি। সেটা হচ্ছে যে এই যখন একটা শ্যাম্পু দেশে আসে, এটার উপর শুল্ক, বিভিন্ন ধরনের শুল্ক আসে, যেটার প্রাইস হয় হয়তো 100, ওইটা বাংলা একটা কনজিউমারের কাছে পুষতে পুষতে 500 টাকা হয়। তো আমরা আলটিমেট ভোক্তাদের জন্য
তেমন কিছুই করিনি। সেইটা করতে গেলে আমাদের দেশে যেটা লাগবে সেটা হচ্ছে যে যেটা এই বর্তমান সরকার যেটা বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, তো বাংলাদেশ ফার্স্ট বলতে গেলে আপনাকে আপনার প্রোডাকশন এখানে করতে হবে আগে, তারপর আপনার কর কাঠামো বলেন আর করের বোঝা বলেন, কর ঘাত বলেন আর করপাত বলেন, যেটাই বলেন না কেন, ডাইরেক্ট ট্যাক্স বলেন, ইনডাইরেক্ট ট্যাক্স বলেন, এগুলো সহনীয় পর্যায়ে আসার সুযোগ সৃষ্টি হয়। আমরা সম্পূর্ণভাবে বিদেশি নির্ভরশীল, এটা একটা কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন যে সামাজিক সুরক্ষা, এই সামাজিক সুরক্ষাটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে যে কেন আমরা নারীদের নামে ফ্যামিলি কার্ডটা দিচ্ছি। এটার মূল কারণটা হচ্ছে যে ওই নারীটা যখন খরচ করবে তখন সে তার বাচ্চার জন্য একটা জামা কিনবে, সে বাড়িতে একটা ছাগল পালবে ওই টাকা দিয়ে, কিংবা মুরগি পালবে, কিংবা সে যখন বাজার করতে যাবে বাড়ির পাশে যাবে, গ্রামীণ অর্থনীতিটা সচল হবে। এটা একটা মূল লক্ষ্য। আপনি যেটা বলছেন যে টাকাটার উৎস থেকে আসবে, অর্থনীতিতে যখন মানি মাল্টিপ্লায়ার হয় তখন সরকারের কাছে টাকা চলে আসে। আমরা কিন্তু যে উন্নয়ন বাজেটটা আমরা নিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটাই ওই জনসাধারণকে মাথায় রেখেই। আপনি যেটা কৃষক কার্ডের কথা যেটা বলেন যে এটা কি কাজে দিবে, এত টাকা আসবে কোথা থেকে, যখন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে তখন সরকারের হাতে মানি মাল্টিপ্লায়ার হবে, সরকারের ঘরে টাকা আসবে, এবং এটা পরীক্ষিত একটা অর্থনীতির তত্ত্ব আমি মনে করি। কিন্তু সামাজিক সুরক্ষাটা সাধারণ জনগণকেই সুরক্ষা দেওয়ার জন্য এবং গ্রামীণ অবকাঠামো গ্রামীণ অর্থনীতির চাঙ্গা করাই এটার মূল উদ্দেশ্য। যে রেজাউল করিম রনি একটি বড় অর্থনৈতিক চাপের মুখে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, সেই সময় আমরা দেখলাম যে তেলের একটা সংকট হলো এবং তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, একই সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুনানি শুরু হবে। এখন এই মুহূর্তে যে বড় একটি বাজেট আসছে, বড় মেগা অবকাঠামো না থাকলেও 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি নিচ্ছে, মানুষের উপরে চাপ বাড়িয়ে এবং সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো কথা বলেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ এই নানা ধরনের পদক্ষেপে যে মানুষের উপরে একটা চাপ তৈরি হবে সেটি আসলে সামাল দেওয়া যাবে কিনা, তখন এই সুরক্ষা কর্মসূচিগুলো প্রশ্নের মুখে পড়বে কিনা সরকারের? জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন। আপনার প্রশ্ন খুবই জেনুইন এবং কনসার্ন হওয়ার মতোই, কিন্তু এগুলো আসলে ধরেন তেলের দাম বাড়ার সাথে সাথে এগুলো বাড়বে এটা এক ধরনের অনুমান করাই যাচ্ছিল। তো তার এই ধারাবাহিকতা অলরেডি আপনার বাজারে কিন্তু জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। তো সেইটা ঊর্ধ্বমুখী বাজার আপনার সেক্ষেত্রে কিন্তু ধরেন বিগত আমলের যে পলিসিগুলো, যেমন আমি একটা শিল্পের কথা বলি, পোলট্রি খাতে যেভাবে আপনার মুরগি এবং ডিমের দাম কম রাখা হচ্ছিল তাতে করে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মানে কৃত্রিম উপায়ে যদি আপনি দামটা কম রাখেন দীর্ঘদিন কিন্তু ব্যবসায়ীরা এই সার্ভিসটা দিবে না রাষ্ট্রকে। দেখা যাচ্ছে একটা ডিম উৎপাদন করতে খরচ হচ্ছে 9 টাকা, কিন্তু আপনি 7 টাকা রাখতেছেন। কোন যুক্তিতে রাখতেছেন? আপনি আগের আমলে কিন্তু অনেক ব্যবসা করছেন, লাভ করছেন। তো ঠিক আছে, ব্যবসায়ীরা একটা ধরেন জরুরি অবস্থায় সেটা সমর্থন করবে বা সে সাপোর্ট দিবে, কয়দিন লস করবে। অনেক ব্যবসায়ী কিন্তু খুবই বাজে অবস্থার মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য বিকাশ তো দূরের কথা, এমন লেভেলে গেছে যে টিকায় রাখাই মুশকিল। তো যারা ব্যবসা করেন তারা আশা করি এই জিনিসটা মানে হারে হারে টের পাবেন, এবং আমার কথার সত্যতা আপনারা এটা বাজারের দিকে তাকাইলেই দেখবেন। তো ফলে এইভাবে কৃত্রিমভাবে সংকোচন করে করে আসলে হয় না, রিয়েলিটিতে আপনাকে ফিরতে হবে। রিয়েলিটি ফেরার পর্যায়ে দাম বাড়ছে এবং সেটার সাথে জনগণকে সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ক্রয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা শুধু পণ্যের মূল্য নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে হবে না, টোটাল অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে আপনাকে সংস্কারটা আনতে পারতে হবে। এবং আগের আমলে ঋণ করে যেরকম জিডিপি বাড়ায় দেখানোর যে একটা ফাঁকিবাজি ছিল, হাসিনা মডেল, হাসিনা ইকোনমিক্স বলতো না, কি বলতো, লুটপাটের অর্থনীতি, উন্নয়ন মডেল। তো ঋণ করে যে জিডিপি দেখায় টাকায় আপনার করতো, যে এই যে প্রতারণা, সেখান থেকে আবার রিয়েলি দাম বাড়লে ঠিক আছে জনগণকে, তাহলে আপনি অন্যান্য আপনার যে সমস্ত অঙ্গীকারগুলো আছে গরিব মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আপনি ট্রাক নামাচ্ছেন, ওকে, ট্রাকে লম্বা লাইন, তাহলে ট্রাক বাড়াই দেন যাতে মানুষের কষ্ট কম হয়। কিন্তু মোদ্দা কথা হলো মানুষের উপর এটা প্রেশার পড়বে, চাপ পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এই চাপটা মোকাবেলা করার ক্ষেত্রে সরকারের স্ট্র্যাটেজি কী? সরকারের অর্থনৈতিক স্ট্র্যাটেজি, ইস্তেহার এবং তার বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম সরকার এবং মিডিয়া রিপোর্ট থেকে, সরকার 3টা স্ট্র্যাটেজিতে অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য আগাচ্ছে। তার প্রথম স্টেজ এই 1 বছর, মানে মার্চ থেকে সেপ্টেম্বর, মানে আপনার ডিসেম্বর পর্যন্ত এই স্টেজটা হলো পুনরুদ্ধার প্রকল্প। মানে আগের অবস্থা, আমরা আগের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছি। মানে আগে লুটপাটের মধ্যে একটা সিস্টেম দাঁড়ায় গেছিলো, লুটপাটও একটা সিস্টেম ছিল, একটা অবস্থান ছিল, সেটা
গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেটা তো নাই হয়ে যাওয়ার পর একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে পুরো অর্থনৈতিক খাতে, কারণ এই অলিগারগুলোর অনেকগুলো পালাই গেছে, অনেকগুলো কেউ জেলে আছে, ফলে একটা এখানে তো অনেক লোকের জীবন জীবিকার ব্যাপার আছে, তাই না? তো ফলে এখানে এই ভঙ্গুর অবস্থা থেকে আগে হইলো পুনরুদ্ধার প্রকল্প, আগে একটা নর্মাল অবস্থার মধ্যে ফেরা, এইটা হলো 1 বছর। পুনরুদ্ধার বলতে কি বলছেন? মানুষ তো বলে আগেই ভালো ছিলাম, সেই জায়গায় ফিরে যাওয়া না এরকম? আগেই ভালো যাওয়ার কথাটা না, আগে কখনোই ভালো ছিলাম না। শেখ হাসিনার সাথে কোনো কিছুর পৃথিবীর তুলনা হয় না। হ্যাঁ, যারা এটা বলে তাদের মাথায় সমস্যা আছে এক কথায়। হ্যাঁ, তো আগে কোনোদিনও কেউ ভালো থাকে না। তো আপনার তো সেটা হলো যে এবং তার যারা এই কথা বলে তারা হলো অতীত পূজারী, এবং অতীত পূজারী মানুষ একটা জড় বস্তুতে পরিণত হয়, তার কোনো সম্ভাবনা থাকে না। মানুষ ভবিষ্যতের দিকে থাকে, অতীতের দিকে থাকে না। অতীত যে থাকে তার কোনো সম্ভাবনা থাকে না জীবন মানে জাতি রাজনীতি এবং নিজের জীবনের জন্য। তো যাই হোক, তো ফলে একটা হলো প্রথম স্টেজ হলো পুনরুদ্ধার প্রকল্প, আগে নর্মালিটিতে ফেরত যাওয়া। আরেকটা হলো তারপর হলো পুনর্গঠন স্টেজ। পুনর্গঠনে এটা আরও 1-1.5-2 বছরের সময় লাগবে। তারপরে হলো প্রবৃদ্ধি স্টেজ। এই প্রবৃদ্ধি স্টেজে যাওয়ার পরে এই জনগণ সুফল পাওয়া শুরু করবে, যেখানে আপনি প্রশ্ন করলেন। এখন তাইলে এই প্রবৃদ্ধি স্টেজে যাইতে তো আপনার অনেক সময় লাগবে, বাকি সময় কী করবে? মানুষ না খাই থাকবে? নো, তাহলে বাকি সময় যেটা করতে হবে, আপনাকে রাষ্ট্রকে পরিপূর্ণভাবে ভালনারেবল পিপলের পাশে দাঁড়াইতে হবে, ভালনারেবল কমিউনিটি। আপনার সহযোগিতা শুরু হবে কোথা থেকে? মোস্ট ভালনারেবল যে তাকে দিয়ে। ফলে এখানে আপনাকে চেক দিতে হবে সেটা হলো যে হ্যাঁ, ফ্যাসিলিটি শুড বি শেয়ার্ড। এখানে আমাদের দেশ পুনর্গঠন প্রকল্পে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকবে, ভিন্নমত থাকবে, এটা অসুবিধা নাই, কিন্তু আমাদের ফ্যাসিলিটিগুলোকে শেয়ার করতে হবে। কারণ বাংলাদেশের মানুষের টাকা, এখানে গ্রামীণ অর্থনীতিতে আজকে অবস্থাটা দেখেন। আজকে গ্রামে একটা মানে কামলা বলি যেটাকে আমরা, বা লেবার শ্রমিকের দাম হইলো 1000 টাকা, ধানের মন হইলো 700 টাকা। হ্যাঁ, সে ধান আপনার মাঠে রয়ে যাচ্ছে। তার মানে কি গ্রামীণ অর্থনীতিতে টাকা নেই? সব টাকা শহরে এনে সেই টাকা তারপরে দেশের বাইরে নিয়ে গেছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে আপনার টাকা ইনজেক্ট করতে হবে, যেটা বাবুল ভাই খানিকটা বলার চেষ্টা করলেন। তারপরে হলো আপনার কৃষককে প্রোটেক্ট করতে হবে। কৃষকের পণ্য পয়সা যায়, দাম পায় না সে। হ্যাঁ, যখন সে প্রচণ্ড ফলায়, বেশি হয়ে যায়, সে রাস্তায় পণ্য ফালায় দিতে হয়, দাম পাচ্ছে না। আবার যখন আপনার সিজন থাকে না, তখন এক সিন্ডিকেট অত্যন্ত উচ্চ দামে বিক্রি করে, মানুষ ভুক্তভোগী। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুধু অ্যাডক ভিত্তিক বা স্বল্পকালীন বা কোনো জনতুষ্টবাদী পপুলিস্ট কোনো সিদ্ধান্ত নিয়ে সমাধান করা যাবে না। রিয়েলি প্র্যাকটিক্যাল কার্যকরী সমাধানের দিকে হাঁটতে হবে। জি, তাহসিন রিয়াজ, সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড বা বাজেট যেটি আসছে সেটিতে আসলে কি দেখছেন, বা সরকারের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ধারণা, সেটা আসলে সামাজিক বৈষম্য সামনে আরো বাড়বে কিনা? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত শ্রদ্ধা তিনজন আলোচক আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা তো আসলে মানে 16 ইয়ার্সের যে প্রেক্ষাপট তো আমাদের অর্থনীতিকে একেবারে কীভাবে করে ভঙ্গুর করছে, এটা মানে আমরা সবাই জানি অলমোস্ট। কতটা ঋণ এবং কত পরিমাণ টাকা পাচার, সব মিলে আসলে যেই বাস্তবতায় এসে এখন এই সরকার পারফর্ম করছে, এই সরকারের পারফরমেন্সের মানে যদি আমরা একটু পেছনের দিকে যাই, দেখবেন যে আমরা ঠিক ইলেকশনের মুহূর্তেই আমরা অনেকগুলো ভায়োলেশন করে ফেলেছি। যেমন আপনি দেখবেন যে টিআইবি কিন্তু ওই সময় বেশ শক্তভাবে বলার চেষ্টা করেছে, আমরাও বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে অলমোস্ট ক্যান্ডিডেটসদের 25%ই হচ্ছে ঋণগ্রস্ত। তো দেখেন, যারা পলিসি মেকার তারা যদি তাদের পয়েন্টে সৎ না থাকে বা তারা যদি ঋণগ্রস্ত থাকে, আসলে তাদেরকে দিয়ে তো আমরা আমাদের মানে হতাশা ছাড়া আমি জানি না কতটুকু আলো ফিরবে। অ্যান্ড প্যারালালি আপনি দেখবেন যে অলমোস্ট সে সময়কার খুবই ক্রেডিবল নিউজ, আপনি যদি এখনও সার্চ করেন আপনি দেখবেন পরবর্তীতে এই সংখ্যাটা চেঞ্জ হয়েছে। বা টিআইবি রিপোর্ট অনুযায়ী অলমোস্ট 59% অফ দি টোটাল ক্যান্ডিডেটস ফ্রম বিএনপি তারা ছিলেন ঋণ খেলাপি। তো দেখেন, এরকম একটা ক্রিটিক্যাল মানে আপনার মেম্বার অফ দি পার্লামেন্টসদেরকে নিয়ে আপনি যখন অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলবেন, তখন তো আসলে কিছুটা ধাক্কা খেতেই হয়। এবং আরও কিছু সিনারিও আছে। কেমন সিনারিও? দেখেন, আমরা আসলে হয় কি, আমরা নির্বাচনের আগ মুহূর্তে তো আমরা অনেক ধরনের প্রতিশ্রুতির মধ্য দিয়ে যাই। এটা একটা বাংলাদেশের মানে টোটাল পলিটিক্যাল সিনারিওতে, টোটাল পলিটিক্যাল কালচারে এটা একটা মানে আমাদের যে কাছে একটা অ্যাজ ইউজুয়াল কেস। দেখবেন আমরাও কিন্তু এইভাবেই করে, মানে আমরা বলতে আমাদের একদম সাধারণ জনগণকে বুঝাইতেছি। মানে নির্বাচনের আগ মুহূর্তে যখন কেউ কমিটমেন্ট করে, তখন জনগণ ধরেই নেয় যে এই কথাটা সে রাখবে না। এটা একটা সাইকোলজি, কারণ সে দেখে আসছে যে বিগত 54-55 বছরের রাজনীতিতে কমিটমেন্ট করাই হয় হচ্ছে কমিটমেন্ট না রাখার কারণে। এবং আপনি মানে জনগণও এইভাবে করেই মানে দে গো উইথ দি ফ্লো, যে না ইটস ওকে বলতেছে, দ্যাট মিনস এটা আসলে হবে না, এরকম একটা ব্যাপার। তো দেখেন, আমরা যদি একটা সিনারিওর দিকে তাকাই, সিমিলার কমিটমেন্ট আমরা যদি দেখি 10 ডিসেম্বর 2025
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি কমেন্ট করলেন কি? তিনি কমেন্ট করলেন হচ্ছে এই সরকার যদি বিএনপি সরকার গঠন করতে পারে তারা কোনো মেগা প্রকল্প নিবে না। একদম প্রমিনেন্ট কমেন্ট, কিন্তু এখানে কিন্তু দাড়ি কমার কিন্তু কোনো ইয়া নাই, অজুহাত নাই, মানে ইনকমপ্লিট সেন্টেন্স না, কমপ্লিট সেন্টেন্স। আপনার ইন্টারপ্রিটেশন প্রপারলি করতে পারবেন এখানে। আরেকটা মজার লাইন আছে এখানে, তিনি এই পুরো কমেন্টটাকে যখন করলেন তিনি প্যারালালি আরেকটা শব্দ বললেন, একটা লাইন বললেন। সেই লাইনটা হচ্ছে মানে প্রথমত তো মেগা প্রকল্প নিবে না, দ্বিতীয় লাইনে তিনি বললেন মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি। ইট ওয়াজ হিজ কমেন্ট। খেয়াল করে দেখেন তার পরবর্তী সময়, আমি এখানে ফিজিবল ডিসকাশন থাকতে পারে, তার পরবর্তী সময় আমরা দেখলাম একনেকের মাধ্যমে আরও বেশ কিছু প্রকল্পই পাশ হয়েছে, বাট ওয়ান অফ দি লার্জেস্ট ইনভেস্টমেন্টে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পদ্মা ব্যারেজ। এখন পদ্মা ব্যারেজের অলমোস্ট কস্টিং হচ্ছে আপনার 35,000 কোটি টাকা। এখন দেখেন আমরা কার্ডগুলো যখন নিয়ে রাজনীতি হচ্ছিল, যখন তৎকালীন সময়ে নির্বাচনের আগ মুহূর্তে যখন কার্ডের কমিটমেন্টগুলো আসছিল, আমরা কিন্তু এই প্রশ্নগুলো করেছি যে দেখেন আপনার কার্ডের সোর্সিং মানে কার্ডের ফান্ড, আপনার টাকা তো দিতে হবে। আমরা কিন্তু প্রশ্নটা ওই পয়েন্টে করিনি এটা ভালো না খারাপ, আমরা তাদের এটা বলেছি যে দেখেন আগের গভর্নমেন্টের সময়েও ইভেন বাংলাদেশে যতগুলো গভর্নমেন্ট প্রিভিয়াসলি রান করেছে সবারই এই ধরনের উন্নয়নমূলক মানে ব্যক্তি উন্নয়নমূলক প্রকল্প ছিল, এক্সিস্টিং প্রকল্পই আছে, অনেক প্রকল্প ছিল। তো ইটস ফাইন, আপনি নতুন রাজনীতি করবেন, নতুন রাজনীতির নতুন পলিসি থাকবে, নতুন নতুন চমকপ্রদ আলাপ আলোচনা থাকবে, দিস অল আর রাইট অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। প্রবলেম কি, আমরা একটা কথা বারবার জিজ্ঞেস করেছি যে ভাই টাকাটা পাবেন কই? ইউ ডু হ্যাভ সাম মানে সোর্স অফ মানি। তো ওই প্রশ্নটা আমরা করেছি। তো দেখেন এখন এই যে 35,000 কোটি টাকার যে টাকার বার্ডেন, হ্যাঁ এটা নিয়ে অলরেডি কমেন্টগুলো এসছে, আমরা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে কিন্তু এটা আমরা দেখছি যে হয়তো এটা ওনারা আরও ভালো আলোচনা করবেন। এখানে একজন মেম্বার অফ দি পার্লামেন্ট আছেন, তিনি হয়তো এটার ব্যাপারে হয়তো রিপ্লাই করবেন। দেখেন এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এটার পানির ফ্লোটা তো ম্যাটার অফ ইন্ডিয়া, সে আপনাকে পানি কিভাবে দিবে না দিবে ওটার উপরও এটার ডিপেন্ডেন্স আছে। এখন একটা যুক্তি আছে এটার পেছনে, সেটা হচ্ছে যে আপনি বর্ষার পানিকে মানে ধরে রাখবেন, দ্যাটস অল রাইট। এটা তো একটা কম্পোনেন্টস গেল, বাট আরেকটা কি কম্পোনেন্টসকে আপনি কনসিডার করতেছেন কিনা? আচ্ছা ঠিক আছে, এই প্রজেক্টটা ধরে নিচ্ছি ফর দি টাইম বিং, এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট। আমরা যদি টোটাল আমাদের এবং আরেকটা পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট, আমি সেই প্রসঙ্গটা অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, ডিপ্লোমেসির জন্য হয়তো ইম্পর্টেন্ট না হইতে পারে যে আপনি এই প্রকল্পটাকে সামনে রাখছেন, রেখে আপনি পানি চুক্তিটাকে মানে আগায় নেবেন, এটা একটা পার্ট অফ ডিপ্লোমেসি। বাট ধরে নেই আপনি এই প্রকল্পটা করছেন, বাট আপনাকে আমাকে একটা ক্রেডিবল অ্যান্সার দিতে হবে যে 35,000 কোটি টাকা, এই 35,000 কোটি টাকার বার্ডেন তো আপনি আমাকে দিবেন, আপনার পকেটে টাকা আছে না ভাই? ওই টাকার একটা অংশ তো না নিলে সরকার দিবে কই থেকে? সরকারই উত্তর দিছে, সরকারকে জিজ্ঞেস করা হয়েছে সোর্স কী হবে, সরকার বলছে আপনার পকেটের টাকা দিয়ে করবে, উই আর আমাদের পকেটের টাকা দিয়ে যখন করবে টাকাটা নিবে কই থেকে? এই যে চা খাচ্ছি এটার উপরে কর বসবে, সে টাকাটা তো আমাকে দিতে হবে। আরেকটা প্রসঙ্গ দেখেন বলি, এই যে কার্ড নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করেছিলাম, দেখেন খুবই ক্রেডিবল একটা চ্যানেলের নিউজ, সেই চ্যানেল বোধহয় আজকে থেকে 15 to 20 days ব্যাক একটা রিপোর্ট করলো। সেই রিপোর্টে বলা হইলো সরকারের যে বরাদ্দকৃত ঋণ, যেটা ইনহাউস বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণটা সরকার নিতে পারে, সেটা হচ্ছে 1,04,000 কোটি টাকা। 1,04,000 কোটি টাকার অলরেডি 3 মাসের মধ্যে অলরেডি 79% টাকা সরকার ঋণ নিয়ে নিছে। দ্যাট মিনস 82,000 করোড় টাকা, এই টাকাটা অলরেডি সরকারের কাছে আছে। এটা চ্যানেল 24 এর নিউজ। তো এই টাকাটা দেখেন, এই টাকাটা আপনি নিছেন, ধরে নেই আমরা সরকারকে বিশ্বাস করতে চাই, যেহেতু আমরা বলছি আমাদের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক আছে, একটু জাস্ট লাস্ট লাইনটা বলে নিই, সহযোগিতার সম্পর্ক আছে, আমরা তাদেরকে সহযোগিতা করব, কারণ অর্থনীতি তো সরকারের একার না, আমার আপনার আমাদের সবার। তাহলে আমাকে একটু বলতে হবে যে এই যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন কই? কার্ডে দিয়েছেন, ঠিক আছে, কার্ডে কত % দিয়েছেন বলেন, এরপর এই 35,000 কোটি টাকা কই থেকে আসবে আমাকে বলেন। দেখেন আপকামিং বাজেট এটা ভেরি ক্রিটিক্যাল, আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সিগারেটের দাম বাড়াইলে হবে না, সিগারেট খোররা হয়তো খুশি হবেন, সিগারেটের দাম বাড়ান, সিগারেটের দাম, বাট ক্রেডিবিলিটি করেন, আমাকে জানান, দ্যাটস ইট। মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা সরকারের অর্থনীতি বাজেট নিয়ে কথা বলবার শুরুর কথাটা হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলো এই সরকারের তৈরি না, অথবা আমরা যখন সরকারকে ক্রিটিক করছি এটা হচ্ছে যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আমার যখন 17-18-20 বছরে অর্থনীতিতে ধসে গেছে, এইটা সে ইনহেরিট করছে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ইনহেরিট করেছে, তারাও করেছে। বাট দিন শেষে সরকার সাপেক্ষিত রাষ্ট্রের জন্য কথা বলতে হয় আর কি, তাই বিএনপি সরকারের সমালোচনা আমরা ওই জায়গা থেকে করব আর কি। প্রথম কথা হচ্ছে যে বিএনপি সরকার যেই অর্থনীতির পরিকল্পনা তারা ইলেকশনের আগে বলেছে, তার ভিতরে একটা ধরেন আপনার $1 ট্রিলিয়ন ইকোনমি করবে, বলেছে যে
তারা 5 বছরে 15 মিলিয়ন জব তৈরি করবে, 1.5 কোটি জব তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কাঠামোগত যে সংস্কার হলে পরে এই কাজগুলো করা সম্ভব হবে, বিশ্বাস তৈরি হবে, সেটা আসলে সে করছে কিনা। প্রথম দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে প্রসেসে বিএনপি এসে সরিয়েছে, এবং এই লোকটা কেমন লোক, তার পারফরমেন্স নিয়ে আপনার কথাবার্তা থাকতে পারে, তাকে ভালো না লাগতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এ লম্বা সময় কাজ করেছে, তাদের সাথে খুবই কানেক্টেড, এবং গত ইন্টারিমের সময় তার পারফরমেন্স মোটা দাগে প্রশংসিত হয়েছে। কিছু কিছু পলিসি ইস্যুতে আমাদের দ্বিমত আছে, বাট মোটা দাগে তার পারফরমেন্স ভালো হয়েছে। তারপরে দ্বিতীয় দেখেন যে NBR রিফর্মের যে প্রস্তাবনা ছিল ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময়, আপনি জানেন যে অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স কালেকশন, তারা যে এই প্রসেসটা আলাদা করে ফেলেছিল, যেটা পরবর্তীতে আন্দোলনের কারণে এটা হয় নাই। সালাউদ্দিন সাহেবরা PNPর সাথে পরামর্শ করে বলেছেন তাহলে এটা ইলেক্টেড গভর্নমেন্টের উপর আমরা ছেড়ে দিই, ওনারা সেটা বাস্তবায়ন করবেন। এইটা গত পার্লামেন্টে তারা র্যাটিফাই করে নাই, সো আলটিমেটলি এটা বাতিল হয়ে গেছে। থার্ড হচ্ছে আপনার ব্যাংক রেজলিউশন আইন, লিমিটেশন অ্যাক্ট। এই প্রসেসের মধ্য দিয়ে আমাদের যে আর্থিক কাঠামোতে সংস্কারের আলোচনা আসছে, যে আমরা যারা ব্যাংকরাপ্ট, যারা অলিগার্ক ছিল, যারা আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ধসে দিয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই আমরা ইন্ডাস্ট্রিতে আর ফেরত দিয়ে আসতে দেব না। সেখানে দেখেন তারা 18 ক যোগ করে সেকশন 7.5% মানে কম্পেনসেট করে রিটার্ন জমা দিয়ে আপনি আবার মালিকানায় ফেরত আসতে পারবেন। এটার কালেকটিভ রেজাল্ট কি? কালেকটিভ রেজাল্ট হচ্ছে আমার অর্থমন্ত্রী যখন IMF-এ এক্সিস্টিং শেখ হাসিনার যে কিস্তি, ওই কিস্তি ছাড়ের জন্য গেলেন রোল আউট করবার জন্য, IMF বলে দিল তোমরা যেহেতু রিফর্ম আন্ডারটেক করছো না, আমরা তোমাকে এখন ফার্দার এই রোল আউটটা করবো না, এই কিস্তিটা পে অফ করছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করবেন, আপনি 1.5 কোটি জব তৈরি করবেন, আপনি যে কাঠামোর ভিতরে সংস্কারের জন্য ইতিমধ্যে ওয়াদাবদ্ধ, আপনি গত 3 মাসেই এমন মেজর গুরুত্বপূর্ণ সকল জায়গাতে আপনি পয়েন্টস করে ফেল করেছেন। এরপরে দেখেন রিক্রুটমেন্ট ওয়াইজ বিভিন্ন ব্যাংকে কাদেরকে MD, চেয়ারম্যান, ডাইরেক্টর পদে বসানো হচ্ছে, এক্স্যাক্টলি আওয়ামী মডেলে ডাইরেক্টর থেকে শুরু করে এরে বসানো হয়েছে। আপনি দেখেন শুধু নির্বাচন কমিটির সদস্যরা ব্যাংক গভর্নর করে নাই, তাকে দিয়ে ন্যাশনাল ব্যাংকে আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তারপরে তাহের সুমন সাহেব, দুজনই মন্ত্রী ক্যাবিনেটের, ওনাদেরকে 1,000 কোটি টাকা আপনার 1-2 সপ্তাহের ভিতর দিয়ে দিল। 2,500 কোটি টাকা দিল আপনার ব্যাংক গার্মেন্টসের মালিকদেরকে ঈদের আগে। আপনার সাংবাদিকতার সময় কোনো দেখেছেন যে ঈদের আগে গার্মেন্টস এলাকাতে কোনো মিছিল মিটিং হয় নাই? আমার মনে পড়ে না, যত ভালো সরকারি থেকে থাকুক। এইবার কিন্তু কোনো মিছিল মিটিং আমরা দেখি নাই, কারণ টোটাল ইন্ডাস্ট্রির মালিক, শ্রমিক নেতা, শ্রমিক ইউনিয়ন সব কেনাবেচা হয়ে গেছে। তারপরে দেখেন আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যদি আস্থা তৈরি করতে চান, আপনি দেখেন যে হকার একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সংকট, এটা উঠাইতে হবে। কিন্তু আমার দেশের ইকোনমির 86% হচ্ছে ইনফর্মাল ইকোনমি, ক্যাশ টাকায় কেনাবেচা হয় এই ইকোনমি। আপনি এসেই কেন হকার মার্কেটে হাত দিলেন? আপনি এটা গুরুত্বপূর্ণ কাজ, আমাকে রাস্তা পরিষ্কার করতে হবে, কিন্তু এমন একটা ক্রিটিক্যাল টাইমে আপনি এরকম একটা বিশাল ইন্ডাস্ট্রি, ইনফর্মাল ইকোনমির 15 লাখ আপনার হচ্ছে ঢাকাতে হকার আছে, এই বিশাল মার্কেট আপনি মানে ডিসরাপ্ট করে দিলেন। এই ডিসরাপশনের কনসিকোয়েন্স আছে না? কনসিকোয়েন্স আছে। এরপরে দেখেন আমার কিছু দৈব কারণ আছে যেটা বিএনপি দায়ী না, যুদ্ধ শেষ করতে হবে দ্রুত। তো এই লোক তো যাচ্ছেই না, বরং ইনক্রিজিংলি লোক ফেরত আসবে, মিডল ইস্টে লোক লে অফ করে দিচ্ছে। আপনি হয়তো ইমিডিয়েটলি এইটা রেমিটেন্সে এফেক্টটা বুঝতে পারছেন না, যেহেতু ঈদের মৌসুম চলছে, লোকজন সেভিংসের টাকা পয়সা কষ্ট করে পাঠাচ্ছে। 2 থেকে 3 মাস পরে এটা বুঝবেন। জ্বালানি ক্রাইসিস দেখেন আপনি যেভাবে মিসহ্যান্ডেল করলেন, তাহলে প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে আপনি ইনহেরিট করেন নাই, ওটার জন্য আপনার দায় না, কিন্তু ওটাকে ম্যানেজ করবার জন্য আপনার যে পলিসি কনসিস্টেন্সি থাকা দরকার ছিল, এই কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি না এখানে। ফজলে হুদা বাবুল, আপনি নিশ্চয়ই তারা বিরোধীর আগে যেটি বলছেন সেগুলোর জবাব দেবেন। একই সঙ্গে আসলে সরকার কি ধরনের চ্যালেঞ্জ মনে করছে সামনের দিনগুলোতে, বা জন আস্থার কোনো ঘাটতি হয়েছে কিনা সরকারের? জি ধন্যবাদ। সরকারের জন আস্থার ঘাটতি বোঝা যেত যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট, এবং বাংলাদেশে ওইরকম প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি যাদের সার্ভেটা কোনো কাজে দেয় বা নিরপেক্ষভাবে আমজনতারা অ্যাকসেপ্ট করে। যে আপনারা মিডিয়ায় যদি কেউ বলেন আমাদেরকে রাজনৈতিক দলের কর্মী হিসেবে, আমাদের বলতে হবে যে হ্যাঁ স্বাগত, এরকম সমালোচনা করার জন্য আমরা এটা দেখব যদি আমাদের কোথাও কোনো সমস্যা থাকে। এটা ফার্স্ট অংশ, যে ঘাটতির অংশটা বললাম।
আর আপনি যদি আমার মতামত চান, আমি তো বলবো যে আমাদের বোধহয় জনপ্রিয়তা আরো ঊর্ধ্বমুখী। কারণ এই মুহূর্তে যদি আবার একটা ধরুন, একটা ইমাজিন করেন যে না, মনে করেন আবার একটা কালকে ভোট হবে, বাংলাদেশে প্রচুর টাকা আছে ভোট করার, করে ফেলবেন কালকে, তাহলে হয়তো বোঝা যেত। আর আমি মনে করি তাহলে তো 300টার মধ্যে 279 বললাম কারণ আছে, 279টা সিট হয়তো বিএনপি আবারও নিয়ে চলে আসবে। আবার একটা ভোট কিন্তু আসতেছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। আপনি নাম্বার ওয়ান। জবাবগুলো নাম্বার দিলেন। টু হচ্ছে আপনি যেটা বলেছেন চ্যালেঞ্জ কি কি ফেস করছে। হ্যাঁ, অবশ্যই আমরা চ্যালেঞ্জ ফেস করছি, এটা আমার ব্যক্তিগত ইয়ে, যে আমরা প্রশাসনের যে দক্ষতা এবং সুশাসন, এটা আমাদের অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, আমি এটাকে অস্বীকার করব না। তো আমার মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে অবস্থায় উনি শুরু করেছেন, এই চ্যালেঞ্জগুলো আমরা উতরিয়ে নিতে পারবো। প্রশাসনের অনেক ঘটনা আছে, অনেক কারণ আছে, তাদের একটা আগের যে দৃষ্টিভঙ্গি আছে। যেমন আমি যখন আমি গ্রামেই বেশি থাকি, সপ্তাহে 2-1 দিন আসি ঢাকায়। তো আমি যখন গ্রামে যাই, আমি দেখি যে আমার জন্য অনেকগুলো প্রোগ্রাম সেট করা থাকে। সেটা কি ভূমি মেলা উদ্বোধন, কি বোরো সংগ্রহ উদ্বোধন, এরকম অনেক কিছু আছে। তো এই যে উদ্বোধন, ডে পালন, এগুলো খুব বেশি, যেটা গত 17 বছরে হয়েছে। এইটা প্রশাসনের মধ্যে এখনো লক্ষ্য করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সুশাসনের ক্ষেত্রে আমি মনে করি না যে দল কোনো প্রতিবন্ধকতা, যেটা আজকের আলোচনায় এসেছে। যে আমি শেষ দিয়েই শুরু করি, সেটা হচ্ছে উনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একটা দল যখন ক্ষমতায় আসে, ক্ষমতাই বলি, অনেকে ভালোভাবে এটাকে বলেন যে দায়িত্বে আসেন, সেটা যেটাই বলেন না কেন, তখন তো তার একটা ম্যানিফেস্টো থাকে, তার একটা থিম থাকে, এবং সেই দলেরকে বিশ্বাস করেই লোকজন কিন্তু ভোট দেয়। ঠিক আছে, আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্পের আগে বাইডেন সাহেব ছিলেন, তার প্রশাসন তো ওখানে ছিল না, তারপর তো পুরো উনি নিয়ে চলে যান, আবার উনি ট্রাম্প সাহেব এসে ঢোকেন ওনার প্রশাসন নিয়ে। তো কাজে কি পয়েন্টগুলোতে প্রশাসনিক নিয়োগগুলো সরকারের আধিপত্য থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনারা তো নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজনৈতিক ব্যক্তিদের বা রাজনৈতিক সংস্থাদের নিয়োগ দিবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো রাজনৈতিক পোস্টে ছিলেন না। নির্বাচনী পরিচালনার সাথে আমাদের অনেকেই জড়িত ছিলেন, অনেক পেশাজীবীরা ছিলেন, অনেক এক্স আমলারা ছিলেন, অনেক ব্যবসায়ীরা ছিলেন। তারা তো কোনো রাজনীতির, কোনো বিএনপির কোনো পোস্টে তো ছিলেন না। দুটো কিন্তু দুই জিনিস। তাহলে তো আপনাকে যারা ভোট দিয়েছে তাদের সবাই তো আপনার দলীয় লোক, নাহলে আপনার মার্কায় তারা ভোট দিয়েছে কেন? কাজে যে গল্পটা করা হয়, আর আগের গভর্নর কি করে গেছেন না করে গেছেন, ওই তত্ত্বে গেলে অনেকক্ষণ লাগবে। শুধু ফুয়াদ ভাইকে এইটুকু বলবো, ফুয়াদ ভাই খুব অ্যানালাইটিক্যাল কথা বলেন, আমি খুব ফলো করি ওনাকে, আর একটু ইন ডিটেলে দেখেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফুয়াদ ভাই আরেকটা কথা বলেছেন যে গার্মেন্টস সেক্টরে গতবার মিছিল মিটিং হয়নি, এতে করে ওনাদের খুব খারাপ লেগেছে। এটা খুব স্বাভাবিক ফুয়াদ ভাই, যে আমরা তাদের মিছিল মিটিং করেনি, তার সরকারের প্রতি এতটাই আস্থা, এবং তাদেরকে টাকা দিয়েছি কোনো অবৈধভাবে কিনা, এটা আপনারা পয়েন্ট আউট করেন। যদি গার্মেন্টস শ্রমিকদেরকে, গার্মেন্টস মালিকদেরকে এর আগেও প্রণোদনা দেওয়া হয়েছে, আপনার দেশই দাঁড়ায় আছে, আপনার জিডিপির অধিকাংশ আসে আপনার এক্সপোর্টের। আমি শেষ করতে আমার অনেকগুলো পয়েন্ট চলে আসছে ভাই, সবাই তো আমার ভাই, এমনকি উনিও দাম ঊর্ধ্বমুখী নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু কম্পারেটিভ কথা বললে আমার ভালো লাগতো। আপনি একতরফা কথাবার্তা তো মানে আলোচনা তো অবশ্যই আরো 1 মিনিট দিলাম, হতে হবে। হকার মার্কেটের কথা বলেছেন, ইনফরমাল ইকোনমি, যেখানে ক্যাশ ট্রানজাকশন প্রচুর হন। আমার মনে হয় ফুয়াদ ভাই একজন দক্ষ মানুষ সব দিক থেকেই, এইটা ওনার বোঝা উচিত। এই ক্যাশ ট্রানজাকশনটা বাংলাদেশে বন্ধ করতে হবে। আপনি যদি ইকোনমিকে সত্যিকার অর্থেই শেপ আপ করতে চান, তাহলে আপনার মানি লন্ডারিং যাবে, তাহলে আপনার ট্যাক্স এভিয়েশন বা ট্যাক্স কনসিলিং চলে যাবে। আমরা ওইটা করতে চাই, এবং এখানে আপনার পাশের দেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গায় শুরু হয়েছে। আর হকার উচ্ছেদ করা মানে তো হকার বন্ধ করা না, হকারদের জন্য জায়গা দেওয়া হবে, সেটা স্টেটমেন্ট এসেছে এবং আমরা ব্যবস্থা করব। মধ্যপ্রাচ্যের লেবার নিয়ে আমার একটা কথা আছে। আপনি যে সেন্সে মধ্যপ্রাচ্যের লেবার দেখছেন, সেটা হচ্ছে এইখানে এই শ্রমিকগুলো যে কাজগুলো করে, এই কাজগুলো আরো বেশি লাগবে মধ্যপ্রাচ্যে আফটার যুদ্ধ।
তৃতীয় কথা হচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় আমরা জ্বালানি অনেক সুন্দরভাবে ম্যানেজ করেছি। যে এই বড় লাইন যেদিন আমরা সংসদে জামাতকে নিয়েছি 50-50 শেয়ার দিয়ে সংসদে, পরের দিন লাইন শেষ। আমি একটু এদিকে যেতে চাই। তাহসিন রিয়াজ, ব্যারেজ নিয়ে একটু বলবো না, মেগা প্রকল্প আমার আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু যেটি আপনার কাছে যেতে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে, যদিও বেশিরভাগ জায়গায় প্রশাসক হিসেবে বিএনপির দলীয় ব্যক্তিরা বসে আছেন। সেই নির্বাচন আসলে কতটা ভালো হবে বা কতটা সুষ্ঠু হবে, আপনাদেরও তো প্রস্তুতি রয়েছে, কেমন প্রস্তুতি রয়েছে আপনাদের? জি ধন্যবাদ। আমি একটু জাস্ট এটার উত্তর দিব, বাট একটা খুবই গুরুত্বপূর্ণ মানে আলাপ হচ্ছে ভাই এনেছেন। মানে এটা এখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে আর কি। মানে ভাই তো ডিবেটার মানুষ, হি নোজ ওয়েল। দেখেন, বড় লাইন জামাতকে অ্যাকোমোডেট করার কারণে লাইন ছুটেছে ব্যাপারটা তা না। তিনি খুবই টেকনিক্যালি একটা বড় ব্যাপারটাকে অ্যাভয়েড করছেন, সেটা হচ্ছে আপনি তেলের দাম বাড়াইছেন। রেদার আপনি সময়ের সিদ্ধান্ত সময় নিতে পারেন নাই, এই কারণে লাইনটা বড় হয়েছিল। আপনি প্রপার মেসেজ জনগণকে দিতে পারেন, এই জন্য লাইন পড়েছে। আপনি সকালবেলা সংসদে বলছেন সংকট নাই, বিকালবেলা আপনার আরেকজন বলছে সংকট আছে, রাত্রেবেলা যারা মানে ডিপোর মালিক তারা বলছে তেল পাই না, সন্ধ্যাবেলা আবার গিয়ে আপনি বলছেন যে না তেল আনতেছি আসবে। তো এই যে মিসকনসেপশন, এই মিসকনসেপশন এটাকে আপনি আসলেই ট্যাকেল করতে পারেন। এটা রাতের মধ্যে ট্যাকেল হয়ে গেছে। না না, রাতের মধ্যে ট্যাকেল কি হয়েছে? তার আগের দিন আপনি তেলের দাম বাড়াইছেন ভাই, তেলের দাম বাড়াইছেন। দেখেন এখানে দুইটা ঘটনা। আপনাদের কাছে কি মনে হয় যে দাম বাড়ানোর কারণে সমাধান হয়েছে? না না, এটা তো অনেক জায়গায় মিডিয়ায় এসেছে, আপনারা দেখেছেন, জানেন এটা যে এই লাইনে কারা ছিল, কেন ছিল, এবং এইটা নিয়েও কিন্তু আমাদের মাননীয় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী উনি সংসদে বলেছেন যে কি ঘটনা। আর আরেকটা ব্যাপার বলি, দেখেন ব্যাংক হচ্ছে মানে যে প্রতিষ্ঠানকে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বলে, সেটা কিন্তু এই প্রতিষ্ঠান নাই। যে আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেশনের কথা তিনি বলতেছেন, এই যুক্তিটা এখানে ফিট হয় না। তাহলে তো আওয়ামী লীগের সময় আমলারা থাকারই কথা না। ইভেন আপনি দেখেন বেগম খালেদা জি, আপনি তার ফেসবুক পেজে যান, তার স্ট্যাটাস দেওয়া আছে ওভার দি ইস্যু। তার কমিটমেন্ট কি ছিল? এ ধরনের প্রতিষ্ঠান দলীয়করণ আপনি করবেন না। এখানে এখন আপনি যুক্তি দিতে পারেন যে আমি এটা দলীয়করণ বন্ধ, তোমার লোক দিবার, বা আমার লোক কেন দিবেন? আমার লোক তো সব খারাপ, আমার তো ভালো লোক নাই পৃথিবীতে। ধরেন আমরা যারা বিরোধী দলে আছে আমরা তো খারাপ না, তাইলে আপনি একটা বেসিক এসেন্সের একটা ক্রেডিবল লোকরে নিয়ে আসেন না ভাই। ওনার ক্রেডিবিলিটির প্রবলেমটা কোথায় আমি জানি না, ওনার পড়ালেখার কমতিটা কোথায় আমি জানি না। আমি তো জানি উনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই। ঠিক আছে, আপনার দেখেন এই আলোচনাটাই যে এক্সটেন্ডেবল আলোচনাই না এটা, কেন ভাই? তাহলে তো আলোচনাই শেষ হয়ে গেল। আপনার কাছে মনে হচ্ছে সে ক্রেডিবল? ওনার যোগ্যতা নিয়ে কোনো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা, না সেটা দিয়ে আপনি কিভাবে অ্যাসেস করবেন? অ্যাসেস করার তার যোগ্যতা ভুল কথা ভাই, ভুল কথা ভাই। আমি এটার কাউন্টার দিই। আপনি একজনকে অপারেশন করতে দিয়েছেন, তার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নেই। আপনি যদি বলেন সে প্রিভিয়াসলি অপারেশন করতে কোনো ভুল করছে কিনা, প্রশ্ন তো রাইট না। আচ্ছা, সে আমি দেখবো কিভাবে সে ভুল করবে? আমি তো বরং আমি কিভাবে অ্যাসেস করব তাকে? আমি অ্যাসেস করব তার এক্সপেরিয়েন্স নাই, আমি অ্যাসেস করব তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি অ্যাসেস করব তিনি আপনার দলীয় লোক, আপনার নির্বাচনে কাজ করছে। দেখেন ভাই, একটা লোক যখন আপনার নির্বাচনে কাজ করে, এর থেকে দলীয় মানে এর চেয়ে বেশি দলীয় হওয়া যায় না আসলে। পোস্ট পজিশন এর চেয়ে বেশি দলীয় হওয়া যায় না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ব্যাপার বলি, আপনি যে প্রসঙ্গটা তুলছেন, যাকে আরো অনেক আলাপ ছিল, সেগুলো নিয়ে হয়তো কথা বলা যেত। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা অনেক আগে থেকেই আমরা ইন্টারনালি আমাদের মতো করে প্রিপারেশন নিচ্ছি। যদিও এটা আপনি জানেন যে মানে দলীয় প্রতীক হচ্ছে না, কিন্তু দলীয় সমর্থন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, বাংলাদেশে অলমোস্ট একটা মানে সমর্থন সবার ব্যাপারেই থাকে, সব প্রার্থীদের ব্যাপারেই থাকে। তো আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিচ্ছি। এবং দেখেন, স্থানীয় সরকারের ব্যাপারে তো আমরা আজকে থেকে না, আমরা মানে লম্বা সময় ধরে, ইভেন ইন্টারিমের সময়ও স্থানীয় সরকারের ব্যাপারে আমরা অসংখ্যবার বলেছিলাম। ইন্টারিমের সময় আমরা একটা ডাবল স্ট্যান্ড দেখেছিলাম বিএনপির কাছে। তারা মানে স্থানীয় সরকার ব্যবস্থাকে হচ্ছে তারা স্টেবল করতে চায় না হয়তো সে সময়। এখন তারা চাচ্ছে কিনা জানি না, প্রশাসক নিয়ে নানাবিধ আলোচনা, নানাবিধ সমালোচনা এখন হচ্ছে, সেটা থাকবে। তবে ক্রেডিবিলিটির ক্ষেত্রে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে দেখেন যেই ওয়েতে সব কিছু দলীয়করণ করা হচ্ছে, মানে দেখেন একটা ব্যাংক পর্যন্ত বাঁচে নাই আর কি। তো এভাবে করে ইভেনচুয়ালি মিডিয়া, ইভেনচুয়ালি আদার যে জায়গাগুলো, তো এই জায়গাটা তো আসলে মানে এটার অ্যাকসেপ্টেন্সটা কতটুকু থাকবে সেটা নিয়ে তো একটা প্রশ্ন থাকে। তবে ওই যে এখন আমাকে তো আস্থা রাখতে হবে, আমি হয়তো সেই আস্থাটা রাখবো। আমরা তো দেখবো যে আসলে কী ধরনের পারফরমেন্স, কী ধরনের মানে ট্রান্সপারেন্সি, কী ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তারা ইনশোর করতে পারে।
সেটা না হলে সেটা তো একটা পলিটিক্যাল ডিসিশন, সেই পলিটিক্যাল ডিসিশন হয়তো পলিটিক্যালি আমরা নিব, সেই সময় নিব। জি, আমি রেজাল্ট করবো না আপনাকে, যেটা আপনি হয়তো এটির উত্তর হতে দেবেন, তার সাথে আমি একটু প্রশ্ন করে রাখি, যেটি হচ্ছে যে প্রজ্ঞাপন দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় বন্ধ করা হয়েছে, একই সঙ্গে মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়ে টিআইবির বেশ কিছু প্রশ্ন হয়েছে, যেগুলো আসলে রাজনৈতিক ইশতেহার বা বিএনপির অ্যাক্টিভিস্ট সব কিছুতেই ছিল, সেই জায়গাগুলো নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে এবং বিরোধী দলের সাথে টানাপোড়েনও রয়েছে সরকারের। এগুলো ছোটবেলা থেকে শুনতেছি, পরে রেসপন্স করবো, অসুবিধা নেই। আরেকটা হলো তেলের দাম নিয়ে আমি বলি, তেলের দাম বৃদ্ধির মূল কারণটা হলো প্রোপাগান্ডা, হাইপ তৈরি করা, প্রোপাগান্ডার জন্য। তাহলে দাম বাড়ালেন কেন? দাম বাড়ানো, দাম বাড়ালো, তাহলে তেলের দাম কমায়, দাম বাড়ানোর প্রস্তাব প্রথম দিনই দেওয়া হয়েছিল। তেলের দাম বাড়াইলে জনজীবনের উপরে চাপ পড়বে, যে প্রশ্ন আপনি এর আগে আমাকে করলেন। এই বিবেচনায় প্রত্যেক দিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম বাড়ানো হয়নি, কিন্তু এটা সুযোগ নিয়ে প্রোপাগান্ডা সিন্ডিকেশন মিলাইয়া গভর্নমেন্টকে বিপদে ফেলানোর জন্য তারা যখন উঠা বেড়ে ডাকছে, দাম বাড়ানো হয়েছে, তারপরেও যেটা এটা সাউথ এশিয়াতে সবচেয়ে কম, বাংলাদেশ। যখন আপনি আবার বলি ইন্টারন্যাশনাল মার্কেটে কমে আসছে, এই সপ্তাহের ব্যবধানে আজকের নিউজ, ইন্ডিয়াতে আবার তেলের দাম বাড়ছে, ফলে আপনার কোথায় ইন্টারন্যাশনাল মার্কেটে কমে আসছে। আজকের নিউজ দেখেন, আজকে একটু আগে 6 ঘন্টা আগে প্রথম আলো স্টোরি করছে, সপ্তাহের ব্যবধানে তেলের দাম ভারতে বাড়াইছে, এক সপ্তাহের ব্যবধানে 2 বার বাড়ছে। আপনার দাম যেটা বাড়ছে, এখনো সাউথ এশিয়াতে সব সর্বনিম্ন দাম বাংলাদেশের, এবং এই তেলের দাম বাড়াইতেই হতো। সরকার তো ভর্তুকি দিচ্ছিল, তেলের দাম না বাড়ায় কোনো উপায় ছিল না। সরকার ভর্তুকি দিচ্ছিল, এটি সঠিক না, কারণ গত 4 বছর ধরে টানা বিবিসি লাভে আছে, সুতরাং এই বিবিসির তেলের ভর্তুকি দিচ্ছে না, ভর্তুকিটা তার যুদ্ধকালীন সময়ে, যুদ্ধকালীন সময় ভর্তুকি দিচ্ছে। তাহলে আপনি বলবেন কেন সঠিক না? সঠিক না হয়ে আমি বলতেছি কথা, না সঠিক না বলতে দীর্ঘদিন তো সরকার ভর্তুকি দীর্ঘদিন কেন দিবে? আমি তো যুদ্ধের পরের কথা বলতেছি, এরপরেও লাভে আছে এই যে, সরকার। আরে বাবা, আমি তো বলছি যুদ্ধের সময় 200 কোটি টাকা করে পার ডে ভর্তুকি দেওয়া হচ্ছিল, এটা গভর্নমেন্টের তথ্য। সরকার বলেছে 167 কোটি টাকা করে ভর্তুকি হ্যাঁ, দিচ্ছে, প্রায় 200 কোটি টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছিল আপনার। তাহলে এটা তো আপনি না যায় না বলতেছি না, আপনি তো বললেন যে এটা আন্দাজি কথা মানুষ মনে করবে, তো ফলে এটা প্রোপাগান্ডার ফসল। এক নাম্বার, যখন তাদের কমিটি বলা হয়েছে, কমিটির কথায় তেল তো দাম বাড়ানোর পরে তেল কি রাতারাতি করে টাকে টাকে তেল নতুন করে আসছে? তেলের সরবরাহ ব্যবস্থা তো একই রকম ছিল, লাইন নাই হইলো কেন? না, তাহলে সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারেন না, এটা সিন্ডিকেট কন্ট্রোল হয়েছে, সিন্ডিকেটের সহযোগিতা পাইছে এই হাইপ তোলা, এই প্রোপাগান্ডা। সিন্ডিকেট তৈরি করছে কারা? যখনই কিভাবে পার্লামেন্টে রেশিও ওয়াইজ 3:7 হয়, ওটারে 5:5 করে দিয়েছে পরদিন সকালেই। তো সিন্ডিকেট নাই, তার মানে সিন্ডিকেট মানে কারা ছিল? সিন্ডিকেট এই দায় তো এড়াইতে পারবে না। ছিল সরকার বিরোধী দলের না বিরোধী দলের সিন্ডিকেট, কি বলতে চাচ্ছেন কি যদি একটু পরিষ্কার করেন? যেহেতু কমিটির মধ্যে সরকারি দল বিরোধী দল উভয় মিলে কমিটি করার পরে নাই হয়ে গেছে, তাহলে সিন্ডিকেটের দায় বিরোধী দল এড়াইতে পারে না। সরকার তো খারাপই, অসুবিধা কি? দুই পক্ষই ছিল আর কি, এরকম সরকার মানেই খারাপ, এই ধারণা এখানে প্রতিষ্ঠিত, এটা সুবিধায় বিরোধী দল নিচ্ছে। যাই হোক, এটা আসি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা দেখেন, বাংলাদেশ ব্যাংকে এই পর্যন্ত প্রায় 14 জন গভর্নর ছিল, 14 জন গভর্নরের মধ্যে বেশিরভাগই আমলা ছিল। এই যে রাখাল বালক একটা অর্থনীতিবিদ ছিল না আওয়ামী লীগের আমলে, সে কিভাবে লুটপাট করছে বাংলাদেশটা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে তার আমলে, তাই না? রাখাল বালক অর্থনীতিবিদ, হ্যাঁ, অর্থনীতির রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্রনাথের অর্থনীতি তার কারিগরি বই আছে, তো এরকম মহান জ্ঞানী আনছিলেন না। আচ্ছা, মনসুর সাহেবের কথা, মনসুর সাহেব একা যে ক্ষতি করছে, একজন গভর্নর হয়ে উনি যখন বলল অমুক অমুক ব্যাংকগুলো দুর্বল, ব্যাংকের গ্রাহকরা টাকা তুলে নিয়ে গেল, সে ব্যাংকগুলো আদৌ পর্যন্ত ঠিক করা যায় না, এটা অপূরণীয় ক্ষতি করছে। এজন্য তো মানে এখনো পর্যন্ত এই যারা গ্রাহক, তাদের সাথে আমি কথা বলি, তারা মনসুর সাহেবকে হ্যাঁ ধিক্কার দেয়। সে অনেক জ্ঞানী অর্থনীতি, তার কিন্তু প্র্যাকটিক্যালি সে জিরো। এই ক্ষতিটা একজন গভর্নর যখন বলে অমুক অমুক ব্যাংকগুলো দুর্বল, সেই ব্যাংকগুলোকে আর ঘুরে পরে সে উনি টাকা বরাদ্দ করছে ঠিকই, ততক্ষণে রুগী মইরা সাপ, টাকা বরাদ্দ করে লাভ হয়নি। এবং তারপরে আপনি আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাকে ঋণ খেলাবি বলে প্রচার, উনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি এবং উনি ঋণ পুনঃতফসিল করে নিয়েছে। পুনঃতফসিল করা কোনো অপরাধ না, এবং বিএনপির লোকজন এখানে ব্যবসা বাণিজ্য কেন করতে পারে নাই? হাসিনাকে তোকে তুলা খাওয়াইছিল, ফিটার খাওয়াইছিল, আরাম করে রাখছিল, তারা কেন জরুরি পড়ছিল ব্যবসা বাণিজ্য? ফলে পুনঃতফসিলি করাটা কোনো অপরাধ না। তারা কোনো বেআইনিভাবে ঋণ খেলাবি যেভাবে ন্যারেটিভ তৈরি করে, তারপরে আরও এগুলো কোনো সমস্যা না। মূল সমস্যা কি? মূল সমস্যা হলো এই গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে এস আলমকে ফেরানোর জন্য, এটাই তো ন্যারেটিভ। এই দেখেন প্রথম আলো গতকালকের পত্রিকা, সোমবারের প্রথম আলো, হ্যাঁ, এই যে দেখেন সেখানে স্টুডেন্ট আবার নাগরিকত্ব স্যার আবেদন করছে এস আলম, সে নিজে একা না, তার বউ বাচ্চা সহ 14 গোষ্ঠী সহ, তার মানে সে ফিরবে না। কিন্তু ন্যারেটিভ কি? এই গভর্নরকে আনা হয়েছে এস আলমকে ফেরানোর জন্য। তাহলে এই যে ভুয়া ন্যারেটিভগুলো আপনারা কথা কথা প্রচার করেন, তারপরে এইগুলি যে মিথ্যা প্রমাণ হয়, এরপর আপনাদের রাজনীতি দাঁড়াবে কেমনে? এই জন্য পারসেপশন তৈরি করা বাদ দিয়ে আপনারা কাউন্টার পলিসি দেন যে বিএনপির এই পলিসিটা হচ্ছে না, আমরা দিলাম এই বেটার পলিসি, এই যে দেশ তেল চালে আগায় যাবে। তা না করে যদি পারসেপশন তৈরি করার চেষ্টা করতে থাকেন, তারপরে যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরা কোন দিন এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভাগ্য উন্নয়নের জন্য ভূমিকা রাখছে? তো আইএমএফ বিরোধিতা করতেছে মানেই বুঝতে হবে যে এখানে কল্যাণ আছে জাতির। আপনারা সবসময় ইউরোপ আমেরিকার বিরোধিতা করেন, সাম্রাজ্যবাদ বিরোধিতা করেন, হ্যাঁ, সবার আগে আপনারা দেশপ্রেম দেখান। তাহলে আইএমএফ চাচ্ছে না
মানে এখানে ভালো জিনিস আছে, মানে বাংলাদেশ মিস্টার ফুয়াদ, এই যে আইএমএফ চাচ্ছে না কল্যাণ আছে কিনা এবং কাউন্টার আপনাদের কি এরকম হবে একটা খারাপ লোকের কাছে গেলেন কেন? কোনটা? মিস্টার ফুয়াদ? একটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে সরকার টের পাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলানোর কনসিকুয়েন্স কি, এবং আগামী মাসে তো বাজেট দিতে হবে, তো ভিক্ষা করতে তো নামতে হবে। কারণ আপনি 9,30,000 কোটি টাকার একটা বাজেট প্রস্তাব করছেন, আপনার ট্যাক্স কালেকশন 3.5 লক্ষ কোটি টাকার মতো। এই বছরও দেখলাম আপনার এখনও 1,00,000 কোটি টাকার মতো আপনার ঘাটতি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলীয় বিবেচনায় বদলানোটা আমি কোনো সমস্যা দেখি না। প্রসেস অ্যান্ড টাইমিংটা ওয়াজ ফান্ডামেন্টালি রং। যেভাবে চটথাপ্পড় লাথি দিয়ে আপনারা গভর্নরকে সরাইছেন, দরকার ছিল না। প্রাইম মিনিস্টার সিম্পলি ওনাকে চায়ের জন্য দাওয়াত দিতে পারতেন, সিম্পলি বললেই হয়তো যে ইউ আন্ডারস্ট্যান্ড আমি ইউর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ আওয়ার ওন চয়েস। আপনি সেটা না করে যেটা করেছেন, আপনি বিএনপি আওয়ামী লীগের কর্মকর্তারা বৈশা গালাগালি কইরা তারা চটথাপ্পড় দিয়ে বাইর করছেন 5 দিনের মাথায়। এটা আনপ্রেসিডেন্টেড। আপনি যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ডের লোক দাবি করেছেন, সেখানে আপনি জানেন যে সারা দুনিয়াতে সেন্ট্রাল ব্যাংক গভর্নর অ্যাপয়েন্টমেন্টের কিন্তু আলাদা প্রোটোকল আছে, এবং সারা দুনিয়ার সরকার এই প্রোটোকলটা মেনে চলে। নর্মালি কোনো গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করে না। আমি যেহেতু লন্ডনে লম্বা সময় ছিলাম, আমার মনে আছে, এবং লন্ডনের প্রোটোকল আমি দেখেছি যে প্রাইম মিনিস্টার মানে নির্বাহী বিভাগ যদি বাংলাদেশ ব্যাংকে কোনো কমিউনিকেশন করতে চায়, ইট মাস্ট বি পাবলিক। প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউনকে দেখেছি আমরা ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরকে পাবলিক চিঠি দিয়েছে, যে চিঠিটা পরের দিন সকল পত্রিকা পাবলিশ করেছে। ব্যাংকের গভর্নর যখন প্রাইম মিনিস্টারকে এটা রিপ্লাই দিয়েছে, সেটাও পাবলিক হয়েছে। কারণ এই ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়াল যে ট্রান্সপারেন্সি, এইটা আদারওয়াইজ মেনটেন হয় না। অতএব আপনি মানে কাকে দিয়েছেন না দিয়েছেন, এটা যদি আপনি 3 সপ্তাহ 3 মাস পরে করতেন, মহাভারত অশুদ্ধ হয়ে যাইত না। আপনি আপনার মতো করতে পারতেন, এই লোকরে দিয়ে করতে পারতেন, যেহেতু সে আপনাদের এত কাছের মানুষ, যদিও নির্বাচনী কমিটিতে ছিলেন, তারপর উনি বিএনপি করেন নাই, কোনো সমস্যা নাই। আপনারা এই লোকটাকে করতেন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা ছিল না। দ্বিতীয়ত যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে আমেরিকার এক্সাম্পল যেটা দিয়েছেন, দেখবেন আমেরিকার মডেলে টোটাল সিভিল ব্যুরোক্রেসি হোয়াইট হাউস তারা রিপ্লেস করে ফেলে আপনার, যখন ওয়ান্স দ্য গভর্নমেন্ট চেঞ্জেস। কিন্তু ফেডে তারা কখনো হাত দেয় না, অ্যান্ড আপনি এটা খুব ভালোভাবে জানেন। ফেডারেল রিজার্ভে তারা ক্রস পার্টি কংগ্রেশনাল অ্যাপয়েন্টমেন্ট হিয়ারিং শুনানি করে একমত হয়ে তারা অ্যাপয়েন্ট করে এবং সরায়। এখানে তারা হাত দেয় না। ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আপনি জানেন যে খুবই সেন্সিটিভ একটা জায়গা, এখানে একটা সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট হাত দিতে পারে না। এইটা দিয়ে আপনি যুক্তি দিয়ে, তারপরে এই যে রনি যুক্তিটা দিল, রনি অত্যন্ত মেধাবী ছেলে, এই এসালাম নাগরিকত্ব নিছে মানে কি তার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এই দেশে থাকবে না? গত কয়দিন আগে আপনার দেখলাম আমার দেশ বলছে দেশের টোটাল কুইক রেন্টাল এনার্জি ইন্ডাস্ট্রি এখনো আওয়ামী লীগের হাতে, এবং তারা মানে বলে দিয়েছে কোন কোন জায়গা। রিশান ভাই লম্বা সময় এনার্জি করেসপন্ডেন্ট ছিলেন, টোটাল আমার এনার্জি ইন্ডাস্ট্রি কুইক রেন্টাল ইন্ডাস্ট্রি এখনো আওয়ামী লীগের হাতে। তো আওয়ামী লীগ তো চলে গেছে 2 বছর হয়ে গেছে, ইন্টারিম চলে গেছে মাঝখান দিয়ে, বিএনপি সরকার আসছে। তাহলে আপনার নাগরিকত্ব নাই মানে কি এটা হয় নাই? জয় কোন দেশের নাগরিক ছিল, পুতুল কোন দেশের নাগরিক ছিল, টিউলিপ, রেহানা, এই যে টোটাল তারেক সিদ্দিকী, এই যে বাটপার গুণ, এরা কোন দেশের নাগরিক ছিল? বাংলাদেশি ছিল? কারো সবুজ পাসপোর্ট ছিল? কিন্তু সারা বাংলাদেশ লুটে নেয় নাই। অতএব এসালম নাগরিকত্ব ডিসপেন্স করছে সিম্পলি তার লিটিগেশন থেকে সে অ্যাভয়েড করবার জন্য, যে ইন্টারন্যাশনাল কোর্টগুলোতে বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে হাজিরা দিতে হবে, সে বাংলাদেশ পক্ষের হয়ে থাকলে, নাগরিক হয়ে থাকলে তার এখানে লিমিটেশন লায়াবিলিটি অনেক বেড়ে যাবে। সে সিঙ্গাপুরিয়ান সিটিজেন, তার ডিফারেন্ট প্রোটেকশন প্রোটোকল তৈরি আসবে সেখানে, এবং রাষ্ট্র সিঙ্গাপুর তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিতে দাঁড়াবে। সেটাই বলতে, তার মানে সে বাংলাদেশে ফিরবে না, তার ইন্টারেস্ট তো থাকার জন্য দরকার নাই তো এখানে তার ফেরা। তার তো টোটাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আমরা জানি না ভাই, কোন দলের কোন নেতা কত টাকা এসালম থেকে কোন বছর ভাতা পাইছে, এগুলো আমরা জানি না। তো তাকে এখানে থাকতে হবে কেন? ফিজিক্যালি থাকার প্রয়োজন। আপনার কাছে জানতে চাই যে ফিজিক্যালি না থেকেও তো অর্থনীতি নিয়ন্ত্রণ করা যায়, তার কিছু দৃশ্য তো আমরা গত সরকারের 17 বছরে দেখেছি। সেই জায়গায় কিছু সুযোগ সুবিধা পাবেন কিনা? হ্যাঁ, সেটা একজন নন রেসিডেন্ট বাংলাদেশি একরকম পায়, সামিটও বিদেশে ফরেনাররা রয়েছে, এখানে বড় তাদের ট্যাক্সেশন সিস্টেম একরকম হয়, দেশের ট্যাক্স সিস্টেম একরকম হয়। তার আগে আমি একটু বলি, বেস্টে ফুয়াদ যেটা বলেছেন যথার্থই বলেছেন, বাংলাদেশ ব্যাংকের এটা ওয়ে অ্যান্ড টাইমিং ওয়াজ নট প্রেজেবল। সো এটার সাথে আমি একমত, এটাতে আমার কোনো দ্বিধা নেই, আপত্তি নাই, ঠিক আছে। এবং আপনি যেটা বলেছেন যে এসালমের কথা, হ্যাঁ এসালম তো এদেশে
ব্যবসা করতেই পারে ভিন্ন নামে, ভিন্ন ওয়েতে, একটা কর্পোরেট ইয়ে করে, একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে সে তার হাত এখানে রাখতেই পারে। আপনি তো মানে কোন ধরনের অর্থনীতি আপনি করতে চাচ্ছেন সেটা বড় কথা। এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই 2-4টা ছাড়া। এখন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কিউসি গ্রুপের কথা যদি বলেন, কিংবা এমজিএস গ্রুপের আনিস আহমেদ সাহেবের কথা বলেন, এরকম 2-4-10টা ছাড়া সবাই কিন্তু ব্যবসায়ের নেচারই কিন্তু এটা যে সরকারের আনুকূল্য, প্রশাসনের আনুকূল্য ছাড়া তারা ব্যবসা করতে পারে না। আপনার সরকার হিসেবে কতটুকু ট্রান্সপারেন্ট, আমি আমার বক্তব্যের প্রথম দিকেই কিন্তু বলেছি যে হ্যাঁ, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। সুশাসন প্রতিষ্ঠা এই এবং ব্যবসায়ীদের এই সুযোগটা নিয়েই যে সরকারের এমপি মন্ত্রীরা আসলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে টাকার পাহাড় তৈরি করেন কিনা। মন্ত্রী এমপিরা তো টাকার পাহাড় তৈরি করেছেনও, আবার এমন মন্ত্রী এমপিও আছেন, আমি পার্সোনালি কথা বলেছি, এখন বোধহয় উনি জেলে আছেন, আমি জানি না, ওনার নাম হচ্ছে আবুল বারাকাত স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি শিক্ষক। আমি বললাম যে স্যার, আপনারা লেফটিস্ট মানুষ, হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেলেন কেন? এই ব্যাংকে যে এগুলো করলেন কেন? তো উনি মারা গেছেন একজন মন্ত্রী, যাকে সবাই খুব সৎ, কারণ বাজারেও উনি যেতেন বাজার করতে, ওনার সময় বললেন উনি আমাকে 200 কোটি টাকার একটা ঋণের দিয়েছে। আমি বললাম এটা তো হবে না। তো উনি বলছেন যে এই লোকগুলো আমাকে ইলেকশনের জন্য হেল্প করেছে, আমার এটা করতে হবে ওদের জন্য। সো আমি এটা করেছি। এটা ওই অ্যারেস্ট হওয়ার অনেক আগে, মানে আওয়ামী লীগ পিরিয়ডেই আমি আলাপ করেছি। ওটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার এন্ট্রি ছিল, আমি ওনার সাথে গল্পগুলো করেছি। তো বাংলাদেশের মূল বিষয় হচ্ছে আজকে এসালম বলেন, মানি লন্ডারিং বলেন, চুরি বলেন, এর সব কিছুর মূলে হচ্ছে আমাদের জাতীয়তা বোধটা নাই, দেশপ্রেমটা নাই, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই। আমরা একটা জিনিস ইমাজিন করি, লেটস ডু দ্যাট। একজন ব্যবসায়ী এদেশে টাকা কেন রাখতে চায় না? এদেশে কি ব্যবসা হয় না? তাহলে ওই ব্যবসায়ীটা কি চাই, যা তাহলে এদেশের টাকাগুলা ব্যবসায়ীটা রাখতে পারবে। আমার মনে হয় এটা ফুয়াদ ভাই ভালো বলতে পারবে, হেল্প করতে পারবেন আমাদের। আমি ওনার মেগা প্রকল্প নিয়ে আমি 1 মিনিটে বলতে হবে, হ্যাঁ 1 মিনিটে বলতে হবে। দেখুন, মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ, এটা বড় রাস্তা না, কিংবা সুড়ঙ্গও না, কিংবা আপনার ওই 100 গুণ বেশি টাকা দিয়ে ওই যে চেন্নাইয়ের কোদাই ক্যানালে যেটা হয়েছে, সেম জিনিস আমাদের হয়েছে রূপপুরে, এটা প্রায় 4 টাইমস ডাবল ট্রিপল বালিশকাণ্ড। ওইটা হয় কিনা ওটা সমালোচনা করেন। এই পদ্মা ব্যারেজটা হচ্ছে ভারতের চোখে চোখ রেখে করব আমরা। এই পদ্মা ব্যারেজটা আমি শেষ করব। এইটা প্রায় 19 থেকে 24টা জেলার 7 কোটি মানুষ উপকৃত হবে। এখানে আমার 19 লক্ষ হেক্টর কৃষি জমি সুবিধা পাবে। 290 ঘনমিটার পানি সংরক্ষণ হবে। বছরে 8,000 কোটি টাকা সমপরিমাণ অর্থনীতি। That's why we are with this project. এই মেগা প্রজেক্টের ডিফাইন যদি আপনি কৃষি, জমি, একদম সবকিছু মিলে একটা হযবরল পরিস্থিতির মধ্যে চলছে কিনা দেশ। হযবরলই তো, মানে দেখেন এই যে বাউল ভাইকে এখন এসে ডিফেন্ড করতে হচ্ছে। কার কথা ডিফেন্ড করতেছে? আমি কি কিছু বলছি? আমার কোনো কথা বলছি আমি? উনি তারেক রহমানকে ডিফেন্ড করতেছেন কিন্তু আইডিয়ালি। আমি কিছু বলি নাই, আমি একটা কোট এখানে প্লেস করছি এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি। ঠিক আছে, আপনি যদি ট্রান্সপারেন্টলি করতে পারেন, যেমন এই যে অলরেডি শিশুদের খাদ্যে কী রকম দুর্নীতি, একেবারে বাজে রকম দুর্নীতি হচ্ছে। এখন আমি কাকে ট্রান্সপারেন্ট বা ভাববো, আমি কাকে ব্লাইন্ডলি বিলিভ করবো? এখন উনি আমার বাউল ভাই বলতেছেন যে ওটা আপনি এই বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। তো ভাই আস্থা রাখবো, ঠিক আছে, ধরেন আগের সব কথা ভুলে গেছি, মেমোরি লস্ট কমপ্লিটলি, কোনো কিছু মনে নেই। তো ঠিক আছে, আসেন 3 মাসের আলাপে তো একটা বিরাট আলাপ অলরেডি দেখলাম আমরা, বিভিন্ন নিউজ মিডিয়া কাভারেজ করতেছি। সেটারে আস্থাটা রাখার একটা বেসিস দিবেন না আপনি আমাকে? তাও আস্থা রাখলাম, আমরা আস্থা রাখলামই ধরেন। তো এখন আমার প্রবলেমটা ওই পয়েন্টটা না। আমার প্রবলেমটা হয় কি, দেখেন যখন আপনি একটা কমিটমেন্ট করেন, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, ওয়েন ইউর কমিটিং। এখন কেমন সোশ্যাল কন্ট্রাক্ট ভাই? আপনি ওই যে ওরকম ধরেন সকালবেলা বলছেন গণভোটে ভোট দাও, বিকালবেলা বলছেন এই শব্দ তো শুনিনি এর আগে, এটা কেমন শব্দ? এটা তো আমি এর আগে নির্বাচনের আগ দিন পর্যন্ত জানতাম না। আনফর্চুনেট না? আপনি মানবাধিকার কমিশন দেখেন, আজকে টিআইবি কি বলছে, এতদিন তো আমরা বলতাম, এতদিন বলা হতো যে দিস ইজ আ ভেরি আইসোলেটেড অ্যান্ড আ ভেরি টাইনি গ্রুপ, ছোট ছোট একটা বাচ্চা ছেলেমেয়েদের দল, এরা আইসা খালি বলে সংস্কার সংস্কার সংস্কার, এই হচ্ছে না সেই হচ্ছে না। দেখেন টিআইবি কি বলছে, টিআইবির উপর তো আস্থা রাখতে পারেন, তাই না? টিআইবি বলছে মানবাধিকার রক্ষা
রক্ষায় করা নির্বাচনী অঙ্গীকারের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে বিএনপি সরকার। জি আমি একটু ভাই আমি বললে বিশ্বাস করার দরকার নেই, কমেন্টগুলো দেখেন কি ধরনের কমেন্ট করা হয়েছে। তাহলে আপনি আমাকে একটা জায়গায় নেন, আস্থায় নেন ভাই, আমারে আস্থা নেন, আপনি যেটা বলেন সেটা অ্যাটলিস্ট রাখেন। ইটস ওকে। আমি রনি আপনাকে দিয়ে শেষ করবো, আমরা ফুয়াদের কাছ থেকে মিস্টার ফুয়াদের কাছ থেকে ঘুরে আসি। মিস্টার ফুয়াদ, শেষ দিকে আছে আমরা, সরকার আসলে একটা হজবরল পরিস্থিতির মধ্যে দেশ চালাচ্ছে কিনা? হজবরল বলবো না, বাট সার্টেনলি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। আপনার গ্লোবাল ইকোনমি রিসেশনে আছে, ট্যারিফ ওয়ার থেকে শুরু করে যুদ্ধ, আর আমরা তো ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে বাস করছি। এরপরে আমেরিকা আওয়ামী ফ্যাসিবাদ, ব্যাংকিং ইন্ডাস্ট্রি নাই করে গেছে, মানে ইটস জাস্ট এ পিওর ক্যাওয়াস আর কি। তো সেই রকম একটা জায়গায় আমরা যে পরিমাণ আপনার পলিসি কনসিস্টেন্সি চাচ্ছিলাম, যেমন ধরেন আমার ট্যাক্স, ভ্যাট এগুলো সব মিলায় ওঠে 3.5-4 লক্ষ কোটি টাকা। আমরা কি বাজেটে কখনো রিভিউ করছি কিনা? ভাই তো এই ইন্ডাস্ট্রির লোক, যে গত বছর যে বাজেটটা দিলাম কয় টাকা উঠলো না, কয় টাকার কাজ হয়েছে হয় নাই, আমাদের কালচারে কি এটা আছে? আমি কিন্তু হাউস অফ কমন্সে দেখছি, ব্রিটিশ পার্লামেন্টে দেখেছি, তারা স্প্রিং স্টেটমেন্ট, অটাম স্টেটমেন্ট কন্টিনিউসলি তারা আপডেট করে জাতিকে। এখন আপনি এই টাকাটা উঠাবেন কোত্থেকে? আপনাকে কর দেবে কে? এই যে কারণগুলো শুরুতে বলেছি, আপনাকে এবার কেউ ভিক্ষা দেবে না। ভিক্ষার টাকা আমেরিকা, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নাই, আছে চায়নার কাছে। কিন্তু সরকার এমন একজন আমার কাছের প্রিয় বড় ভাইকে অর্থমন্ত্রী বানাইছে যার সাথে চায়নার সম্পর্ক ভালো না, এই কারণে তিনি চায়না যেতে পারেন নাই, মহাসচিবকে, অর্থ উপদেষ্টাকে যেতে হয়েছে। তাহলে এই যে পলিসি ইনকনসিস্টেন্সিগুলোকে যেটা হবে বিএনপি, মানে তার মানে যে গুডউইল, গুড ফেইথে যে কাজগুলো সে করতে চায়, তার অ্যাকশন ওরিয়েন্টেশনের জায়গায় সে প্রচুর কন্ট্রাডিক্ট করতেছে। এগুলো সে কি ওভারকাম কিভাবে করবে, এটা তাকে ভাবতে হবে। রেজাউল করিম রনি, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে, স্বাস্থ্যখাতের হামের সংকট রয়েছে, সেটা নানান ধরনের সংকট রয়েছে, সরকার এটি কিভাবে করবে সেটি, যেটি মিস্টার ফুয়াদের প্রশ্ন। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, কারণ চ্যালেঞ্জের কনসিকুয়েন্স আমরা জানি, এটা বিগত 18 বছর এবং 18 মাসের কম্বাইন ফেলের বোঝা গভর্নমেন্টের কাঁধে এসে বসছে। আর এর আগে যে রেসপন্সটা আমি পেলাম, তার কাউন্টার রেসপন্স দেখেন, যারা বিদেশি নাগরিক ছিল, জয়, পুতুল, এদের জন্য একটা আওয়ামী রেজিম ছিল, এই জন্য তারা এখানে ইন্টারফেয়ার করতে পারছে বিদেশি হয়েও। কিন্তু এখানে এস আলমের রেজিম এখন নাই, এটা জনগণের নির্বাচিত সরকার। ফলে এই উদাহরণটা খুবই আনফিট। হ্যাঁ, আমি বিনয়ের সাথে ফুয়াদ ভাইয়ের সাথে দ্বিমত করছি। ফলে এস আলমকে কেন্দ্র করে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা সে এস আলম ফিরবে না, তার 14 গোষ্ঠীও ফিরতে দিবে না। হ্যাঁ, শুধু সে নিজের জন্য না, তার ছেলে মেয়ে সবার জন্য বাংলাদেশের নাগরিকত্ব বাতিল চাইছে। আর আপনারা বলছেন এস আলমকে পুনর্বহাল করার জন্য এটা নিয়োগ দেয়। ফলে এটা এই ন্যারেটিভ যে ভুয়া প্রমাণিত হয়েছে, এটা মেনে নেন। হ্যাঁ, ফ্যাকচুয়াল আর্গুমেন্টটা করেন। আরেকটা হলো জুলাই নিয়ে দেখেন, জুলাই এই যে মানবাধিকার কমিশন, এগুলো গুম কমিশন যেগুলো বলা হচ্ছে, এগুলো সংবিধান কিছু কিছু আছে আইনের, আপনার মারপেস আছে, মারপেস বলতে একটা আইনের সাথে আরেকটা আইন কন্ট্রাডিক্ট করে, আরেকটা আছে সংবিধান সংশোধনের সাথে জড়িত। তো সংবিধান সংশোধনের পরিষদ হবে, সংবিধান সংশোধন হবে, এবং এগুলো রহিতকরণ করা হয়েছে, একটাও বাদ দেওয়া হয়নি। এটাও ন্যারেটিভ। এগুলো টাইমলি সংসদে উঠবে, পার্লামেন্টে উঠবে, এবং টাইমলি এগুলো আরও অধিক যাচাই বাছাই করে বাস্তবায়ন করা হবে। এবং জুলাই সনদের এই যেটা আপনার স্বাক্ষর করা হয়েছে জাতির সামনে, এটা অক্ষরে অক্ষরে দাড়িকমা সহ জাতি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে, পূরণ করা হবে, এটা বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে বিএনপির ব্যাপারে রাজনীতিটা করেন আপনার, অসুবিধা নেই, কিন্তু পারসেপশন ক্রিয়েটের রাজনীতি করে আপনি আর পার পাবেন না, প্রোপাগান্ডা করে পার পাবেন না। আপনাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হবে। সেই সংগঠনের জন্য জনগণের কাছে যাইতে হবে, জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। হ্যাঁ, আস্থার সংকট বাংলাদেশের রাজনীতিতেই আছে, শুধু সরকারে না, বিএনপি না, রাজনীতি আছে। সেক্ষেত্রে বিএনপি জানে তার কি করতে হবে, কি করতে হবে, কথা নয় কাজ। যেখানে ওয়ার্ক ম্যাটার, সেখানে ওয়ার্কসের কোনো দরকার নাই, সেই জন্য কাজে প্রমাণ দিতে হবে। বিএনপি নতুন পরীক্ষা রনি, ফজলে হুদা বাবুল, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং তাহসিন রিয়াদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।